এক বর্ষার রাত, শিমুলতলি গ্রাম। শিমুলতলি একসময় ছিল প্রাণচাঞ্চল্যে ভরা গ্রাম। কিন্তু এখন সন্ধ্যার পর রাস্তায় কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। অধিকাংশ মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে। যারা রয়ে গেছে তারা সূর্য ডোবার আগেই দরজা বন্ধ করে দেয়। কারণ একটাই, ভূতের ভয়। কিন্তু 4 জন মানুষ এখনও শিমুলতলিতে আছে, যারা এই ভয়কে ভুলে রাতের বৃষ্টির মধ্যেও কাদির চাচার চায়ের দোকানে বসে গল্প করে। বাইরে টিপটিপ বৃষ্টি, দোকানের টিনের চাল থেকে পানি গড়িয়ে পড়ছে। বাহিরে কেরোসিন ল্যাম্পের আলোয় 4 জন বসে আছে, গরম চায়ের পেয়ালা হাতে। হাসু মিয়া চায়ের কাপে ফু দিয়ে, শিমুলতলিতে আগে কত মানুষ ছিল বলো তো? এখন তো দেখলে মনে হয় ভূতের গ্রাম। কালু মাঝি গভীর গলায়, ভুল বললি হাসু, এটা শুধু মনে হয় না, এটা ভূতের গ্রাম। রাতে নদীর ধারে আমি নিজের চোখে দেখি সাদা কাপড়ে ঢাকা ছায়া, কখনো কান্নার আওয়াজ। রফিক উত্তেজিত হয়ে, ভূত নয়, এটা মানুষের কোনো চালাকি, আমি প্রমাণ করব। চাঁদের বুড়ি ধীরে ধীরে, তুমি যা জানো না তার পেছনে দৌড়ানোর দরকার নেই রফিক। এই গ্রাম অভিশপ্ত। চারদিকে গভীর নীরবতা নেমে আসে। বাইরের বাতাস দোকানের পুরনো কপাটে ধাক্কা দিচ্ছে। চাঁদের বুড়ি চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ফিসফিস করে বললেন, এই গ্রামের ধ্বংসের শুরু সেই পুরনো জমিদার বাড়ি থেকে কি? এককালে এখানে রাজেন্দ্রনারায়ণ রায় নামে এক জমিদার ছিলেন। তিনি ছিলেন নির্মম, নিষ্ঠুর। গ্রামের মানুষের উপর অকথ্য অত্যাচার করতেন। একদিন কয়েকজন গ্রামের লোক চুপি চুপি জমিদারকে হত্যার পরিকল্পনা করল। এক ভয়ঙ্কর ঝড়ের রাতে তারা তাকে হত্যা করে, তারপর তার লাশ পুঁতে রাখে তারই প্রাসাদের নিচে। কিন্তু তার মৃত্যুর পর থেকেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। জমিদার বাড়ি থেকে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যেত। যারা গুপ্তধনের খোঁজে ঢুকতে গেছিল তারা আর ফিরে আসেনি। কিছুদিন পর পর কাউকে না কাউকে রাতে হারিয়ে যেতে দেখা যায়। এভাবে শিমুলতলি গ্রাম একসময় ভৌতিক গ্রামে পরিণত হয়। সাথে সাথে দোকানের বাইরে একটা সাদা ছায়া দেখল রফিক। ওই যে, কেউ দাঁড়িয়ে আছে, রফিক চিৎকার করে উঠল। কালু মাঝি, হাসু মিয়া আর পারি বুড়ি তাকিয়ে দেখলেন একটা লম্বা ছায়া। তার চোখ দুটো লালচে। জমিদার। চাঁদের বুড়ি ফিসফিস করে বললেন। ছায়াটা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল বৃষ্টির অন্ধকারে। বাইরে তখনও ঝিরঝির বৃষ্টি পড়ছে। বাতাস কেমন যেন গা ছমছম করা ঠান্ডা হয়ে গেছে। চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা সাদা ছায়া মিলিয়ে গেছে অন্ধকারের মাঝে। রফিক বলল, এটা ভূতের ধোঁকা না, এটা সত্যি কিছু একটা। কালু মাঝি ধীর গলায় বলল, ভূতের ধোঁকা? তুই কি ভাবিস আমরা সবাই পাগল? এই গ্রামের মানুষ ভূতের ঘরে ঘরবন্দি হয়ে গেছে। এটা যদি ধোঁকা হতো তাহলে আমরা সবাই কি এভাবে পালিয়ে বেড়াতাম? চাঁদের বুড়ি ফিসফিস করে বলল, এই গ্রাম অভিশপ্ত। এখানে মৃত্যু আপনাকে খুঁজে নেবে। হাসু মিয়া আতঙ্কিত চোখে বলল, আমি বলেছি না, কেউ ফিরে আসতে পারেনি। ওদের আত্মারা এখনও এখানে ঘুরে বেড়ায়। রফিক গভীরভাবে শ্বাস নিল। আমি জমিদার বাড়িতে যাব। আমি এই রহস্যের সমাধান করব। কালু মাঝি ফিস ফিস করে বলল, তুই কি পাগল? সেখানে কেউ গেলে আর ফিরে আসে না। কিন্তু রফিক একরোখা। সেই রাতেই সে বেরিয়ে পড়ল। পুরনো জমিদার বাড়ির দিকে যাওয়ার রাস্তা এখন প্রায় গাছপালায় ঢাকা। ঝোপঝাড়ের মধ্যে পথ কেটে এগোতে হচ্ছে। চারপাশে পেঁচা ডাকছে। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা ফিসফিসানি শোনা গেল। ফিরে যা। রফিক থমকে গেল। বাতাস কেমন যেন ভারী হয়ে উঠল। মনে হলো কেউ তাকে দেখছে। একটা পুরনো আম গাছের নিচে দাঁড়িয়ে কেউ আছে। সে চোখ টান টান করে তাকাতেই দুটো লাল রঙে জ্বলে চোখ। কে ওখানে? রফিক গলা কাঁপিয়ে চিৎকার করল। কিন্তু কোনো উত্তর এলো না। শুধু এক কর্কশ হাসির আওয়াজ বাতাসে ভেসে এলো। রফিক কাঁপতে কাঁপতে জমিদার বাড়ির দিকে দৌড় দিল। জমিদার বাড়ির বিশাল কাঠের দরজা ধীরে ধীরে ঠেলে খুলল রফিক। সামনে বিশাল হোলঘর। ধুলো জমে আছে। ঝাড় বাতিগুলো মাকড়সার জালে ঢাকা। একটা পুরনো পিয়ানোর উপর একটা সাদা হাতের ছাপ দেখা গেল। পায়ের নিচে শুকনো কাঠের মচমচ শব্দ তুলে রফিক ধীরে ধীরে এগোল। হঠাৎ পেছন থেকে কে এসেছে আমার প্রাসাদে?
একটা শীতল গলা বাতাসে ভাসল। রফিক হিমশীতল অনুভব করল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই একটা ছায়ামূর্তি কুয়াশার মতো উঠে দাঁড়াল। রাজেন্দ্রনারায়ণ জমিদার। তার গা বেয়ে কালো ধোঁয়া বের হচ্ছে, মুখটা বিকৃত, চোখ দুটো অন্ধকার গহ্বরের মতো ফাঁকা। রফিকের গলা দিয়ে শব্দ বের হল না। জমিদারের ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। তুইও মরবি, যেমন মরেছে বাকিরা, কারণ আমি এখানে বন্দী, আর কেউ মুক্ত নয়। রফিক পেছাতে শুরু করল, কিন্তু পেছনেও কিছু একটা ছিল। একটা গাও ছায়া। আরও কয়েকটা ছায়া চারপাশ থেকে এগিয়ে আসতে লাগল। বাতাস ভারী হয়ে উঠল, একটা চাপ যেন বুকের উপর বসে আছে। ঠিক তখনই পাশের দেয়ালের একটা পুরনো ফ্রেমে চোখ পড়ল রফিকের। সেখানে লেখা, অভিশপ্ত রক্তের চুক্তি। যে এখানে আসবে সে আর ফিরে যাবে না। রফিক বুঝল এটা কোনো মানুষের চক্রান্ত নয়। এই গ্রাম সত্যিই অভিশপ্ত। গ্রামের সবাই একে একে হারিয়ে গেছে, আর তারা সবাই এখন এই বাড়ির বন্দী। হয়তো আজ রফিকও বন্দী হয়ে যাবে। রফিক চিৎকার করল। আমি বের হতে চাই। জমিদারের ছায়া তার সামনে এসে দাঁড়াল। তুই কি মনে করিস মুক্তি পাবি? এই গ্রাম আমার। তুইও এখানে থেকে যাবি। চারপাশে শত শত কর্কশ হাসির শব্দ ভেসে এল। অন্ধকার বাড়িটা যেন আরও কালো হয়ে গেল। রফিকের মাথা ঘুরে উঠল। তার চারপাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল।